হৃদমাঝারে রানাঘাট, আমার শহর, আমার ভালোবাসার শহর রানাঘাটে সকলকে স্বাগত। এই ভিডিওতে রানাঘাটের যত পুজো মণ্ডপ রয়েছে, যত ভালো ভালো কালী পুজোকে কেন্দ্র করে পুজো প্যান্ডেল হয়েছে, সবকটাই কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, সম্পূর্ণ পথ নির্দেশিকা থাকবে এই ভিডিওতে, কিন্তু পথ নির্দেশিকা যেটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু ভিডিওর মাঝে মাঝে কিছুটা বলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সবটা একেবারে আবার টোটালটা নিয়ে যে পথ নির্দেশিকা সেটা ভিডিওর শেষের দিকে থাকবে। চলো বেশি কথা না বলে জয় মা কালী বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই হলো রানাঘাট স্টেশন। রানাঘাটে আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট লোকাল বা গেদে, শান্তিপুর, কৃষ্ণগড় লোকাল ধরে চলে আসতে হবে রানাঘাটে। রানাঘাট স্টেশনে নেমে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, ওটা হচ্ছে 1 নম্বর। তাছাড়া ওইদিকে আরও 4, 5, 6 আরও কিন্তু 3টে প্ল্যাটফর্ম রয়েছে। যাই হোক না কেন, তোমাদের এই পাশে যদি নামো, এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজ দিয়ে ওপরের দিকে উঠে আসতে হবে, কিংবা 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইড দিয়ে যদি নামো তাহলে ওই দিক দিয়ে ঘুরে তোমাদের আসতে হবে এই ব্রিজের ওপরে। আমরা কিন্তু রেলের যে পূর্ব পার রয়েছে সেখান দিয়ে রানাঘাটের যে পুজো পরিক্রমা সেটা কিন্তু শুরু করব। একেবারে সোজা আমাদের বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। স্টেশনের বাইরে গিয়েই প্রথমেই কিন্তু স্টেশনের একেবারে কাছাকাছি একটা পুজো মণ্ডপ রয়েছে, সেটা সবার প্রথমে তোমাদেরকে দর্শন করাবো। এই যে ব্রিজ দিয়ে কিন্তু নিচে নেমে আসলেই এরকম একটা একেবারে সামনাসামনি তোমরা আখের রসের দোকান পাবে। এখান দিয়ে একটা রাস্তা একেবারে ডান দিকে চলে গেছে, আর একটা রাস্তা কিন্তু লেফটে চলে গেছে, অর্থাৎ বাঁদিকে চলে গেছে। এইদিকে সোজা হেঁটে 3 থেকে 4 মিনিট গেলেই কিন্তু সর্বপ্রথম যে পুজো মণ্ডপ, শ্যামলী ক্লাবের যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তার যে লাইটিং সেটা কিন্তু দূর থেকেই দেখা যাবে, সেটা কিন্তু আমরা এবার সামনে গিয়ে দেখব। এই যে শ্যামলী ক্লাবের যে লাইটিং সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু পরপর লাইটিংগুলো কিন্তু গেছে। কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপরে একটা সরাসরি পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা চলে যাব। অসাধারণ কিন্তু তাদের এই আলোকসজ্জা। এই এখান দিয়ে গেটটা শুরু হচ্ছে, লাইটিংয়ের গেট। এই যে এই মোড়ে এসে রাইটে টার্ন নিলেই কিন্তু আমাদের পড়বে শ্যামলী ক্লাব। তাছাড়া এইদিকে একবার মোবাইলটা ঘোরাতে বলবো, এইদিকেও কিন্তু তাদের লাইটিং রয়েছে, তবে আমরা এইদিকে আর যাবো না, একেবারে পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা পৌঁছে যাবো। ম্যাক্সিমাম কাজ ফিনিশ, তাও এখনও শেষ মুহূর্তের যে টাচ সেটা কিন্তু এখনও প্যান্ডেলে দেওয়া বাকি রয়েছে। এই বাইরের থেকে যদি তোমাদের কিছুটা দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম হয়েছে। অসাধারণ কিন্তু বাইরের দিক দিয়েই লাগছে। প্রচুর পরিমাণে কিন্তু বাইরের দিকে আমরা বই দেখতে পাচ্ছি, এই অসংখ্য বই যেমন রয়েছে, তাছাড়া কিন্তু বিভিন্ন আয়রনের স্ট্রাকচারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে স্ট্রাকচারগুলো একটু জুম করে দেখাবো, এইগুলো কিন্তু আয়রনের ওপর বেস করে করা হয়েছে। আর তাছাড়া এই যে মূর্তিগুলো এখানে রয়েছে, এইগুলো কিন্তু ফাইবারের ওপর বেস করে রয়েছে। যেহেতু তাদের থিম হচ্ছে বা চিন্তাই এবছর তাদের নিবেদন হচ্ছে বোঝা, তার জন্য কিন্তু এখানে এই যে মূর্তি, এটা দেখলেও আমরা বুঝতে পারছি আমাদের যে সংসারের যে চাপ থাকে, সংসারের যে প্রেশার থাকে, সেটাই কিন্তু এই বোঝার মাধ্যমে তারা ফুটিয়ে তুলতে চাইছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা, মা, আর তার সাথে শৈশব। অর্থাৎ আমরা যখন থাকি, আমরা যখন অর্থ যদি কারোর কাছে আমাদের কম থাকে, সেক্ষেত্রে কিন্তু বোঝাটা আরও অতিরিক্ত হয়ে দাঁড়ায়। সেটাই কিন্তু তাদের এই মূর্তির মাধ্যমে শিল্পী ফুটিয়ে তুলতে চাইছে। এখানেও আমরা নিচের দিকে যদি একটু দেখি, প্রচুর পরিমাণে কিন্তু বই দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে এরকম ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো যদি হাত দিয়ে দেখি এইগুলো কিন্তু মোটামুটি ফাইবারের ওপর বেস করে, কোনোটা প্লাইউডের ওপর বেস করে করা হয়েছে। বাইরের থেকে আরেকবার দেখিয়ে নেবো, তারপর কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে ওভারঅল বাইরের থেকে পুজো মণ্ডপ। বঙ্গ ফেস্টিভ্যাল, এই যে তাদের যে চিন্তায় বা ভাবনায় তাদের যে নিবেদন বছর, এটা হচ্ছে বোঝা 1432, আর এই যে বর্ষ লেখা আছে তাদের 66তম বর্ষে কিন্তু পদার্পণ করলো শ্যামলী ক্লাবের এই পুজো মণ্ডপ। এখানেও আমরা যদি দেখি প্রচুর পরিমাণে কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে। দেখো অসাধারণ কিন্তু লাগছে।
যারা দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে বলবো ভিডিওটা যত পরিমাণে পারেন শেয়ার করে দিতে, কারণ আমার মনে হয় এরকম ধরনের ভালো জিনিস যত পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে তত পরিমাণে কিন্তু এইখানকার যে পুজো কমিটি বা এই ধরনের যারা পুজো কমিটি যারা বড় বড় উদ্যোগ নিচ্ছে তারা ভবিষ্যতে আরও বড় করে পুজো করার কিন্তু চেষ্টা করবে। এই হচ্ছে ওভারঅল। এবার কিন্তু পুরোপুরি ভেতরের দিকে ঢুকবো, তার আগে আরেকবার এখান থেকে ব্যাকে দেখিয়ে নিই। এই হচ্ছে ওভারঅল কিছুটা এসছে। এবার কিন্তু আমরা একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরের দিকে প্রবেশ করে এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যেমন প্লাইয়ের কাজ হয়েছে, তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় আয়রনের কাজ হয়েছে। একটু যদি ওপর দিকে আপনাদেরকে দেখাই, ওপর দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বই বিভিন্ন বাংলা থেকে সংস্কৃত থেকে ঝুলানো রয়েছে, তাছাড়া কিন্তু কিছুটা এরকম স্ট্রাকচার রয়েছে। এবার ধীরে ধীরে কিন্তু আমরা একেবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা সামনের দিকে দেখছি শিল্পী তার নিখুঁত হাতে ছোঁয়ায় একটা মূর্তি কিন্তু মাতৃমূর্তি ফুটিয়ে তুলছে। তার সাথে সাথে যদি এইদিকে কিছুটা দেখাই, এদিকে কিন্তু বিভিন্ন প্রিন্টিংয়ের কাজ রয়েছে, সেটা আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই হচ্ছে ওভারঅল। এবার আরও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। শিল্পী তার নিখুঁত হাতে ছোঁয়ায় এই মুহূর্তে কিন্তু চক্ষুদান করছে। আমাদের শিল্পীর সাথে কথা হয়ে গেল, বা ধীরে ধীরে কিন্তু আরেকটু আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। এই হচ্ছে সুবিশাল কিন্তু পুজো মণ্ডপ। যদি একবার দেখায় ওভারঅল, দেখো অসাধারণ কিন্তু লাগছে। এই যে এখান থেকে চারদিকটা দেখাই, কোনো অবজেকশনের জায়গা নেই। সত্যি এক অসাধারণ চিন্তাভাবনা দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে রানাঘাটের যে শ্যামলী ক্লাব, তাদের যে পুজো মণ্ডপ সেটা। বাইরে জেলে দিচ্ছে, ওপরের দিকে দেখো ডিজাইনগুলো। আবারও বলি, প্রচুর পরিমাণে আয়রনের ব্যবহার রয়েছে, ক্যাপসুলের ব্যবহার রয়েছে, প্লাইয়ের ব্যবহার রয়েছে, আর তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এইদিকে যদি স্ট্রাকচার কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে বই আমরা দেখতে পাচ্ছি। আর এই যে স্ট্রাকচারটা এখানে যদি দেখাই, এটা কিন্তু কিছুটা একটা বড় বৃক্ষ, সেই বড় বৃক্ষের একটা স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে কিন্তু শ্যামলী ক্লাবের মাতৃপ্রতিমা। তবে এখানে এখন যে মাতৃপ্রতিমা রাখা রয়েছে অবশ্যই সেটা কিন্তু থিমের জন্য, যেই মাতৃপ্রতিমা পুজো করা হবে সেই মাতৃপ্রতিমাকে কিন্তু আনা হবে। এখান নিয়ে যদি দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু তাদের যে চিন্তাভাবনা রয়েছে, যে ওয়ার্ডটা তারা ব্যবহার করেছে বা যে শব্দচয়ন তারা করেছে বোঝা, সেটাই কিন্তু তাদের মাতৃপ্রতিমার মাধ্যমেও তারা কিন্তু ফুটিয়ে তুলতে চাইছে। অর্থাৎ আমরা কিন্তু যেই শৈশব, আমাদের যে শৈশব আমাদের মায়ের কোলে করে আমরা বেড়ে উঠি, কিন্তু যখন আমরা বড় হয়ে যাই, জীবনে যখন প্রতিষ্ঠিত হয়ে যাই, তখন আমরা দেখি যে মা বা বাবা রয়েছেন সংসারে, তারা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। সেটাই কিন্তু শিল্পী তাদের এই মাতৃপ্রতিমার মাধ্যমেও কিন্তু প্যান্ডেলের সাথে সাথে আমাদের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছে। এই হচ্ছে ওভারঅল। আপনারা অবশ্যই জানাবেন শ্যামলী ক্লাবের মাতৃপ্রতিমা কেমন লাগলো আপনাদের, শ্যামলী ক্লাবের যে চিন্তাভাবনা বোঝা, সেই থিম আপনাদের কেমন লাগলো, সবটাই কিন্তু আপনারা অর্থাৎ দর্শকই কিন্তু মেন। তাই আপনাদের ওভারঅল কেমন লাগলো এই ক্যামেরাবন্দির মাধ্যমে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন রয়েছি রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে বা পুজো প্রাঙ্গণে। প্রত্যেকটা এলাকায় যেখানে বেশি বেশি করে পুজো হয়, সেরকম প্রত্যেকটা এলাকায় কিন্তু একটা করে জায়গা থাকে যেখানে আমরা সব ঠাকুর দেখে এসে তারপর কিন্তু শেষ মুহূর্তে সেখানে ভিড় জমাই, সেখানে কিছুটা সময় অতিবাহিত করি, তারপরে কিন্তু বাইরের দিকে রওনা দিই। রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব কিন্তু সেরকমই একটা পুজো মণ্ডপ। এখানে তো পুজো মণ্ডপ রয়েছেই, তার সাথে রয়েছে পুজোর মোটামুটি বেশ বড়ই পুজোর যে গ্রাউন্ড, সেখানে কিন্তু প্রচুর নাগরদোল্লা থেকে শুরু করে আদার্স যে দোকানপাট সেটাও পরপর বসে গেছে। এবার চলো পুজো মণ্ডপ সেটা তোমাদেরকে দেখানো যাক। রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা, এবছর ফ্রেন্ডস ক্লাবের পুজো কিন্তু 50 বছরে পদার্পণ করলো। 50 বছরে তাদের যে চিন্তা বা ভাবনায় রয়েছে মহীশূরের ইস্কন মন্দির, এই পাশে রয়েছে কিন্তু রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব, আর এই পাশে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে পুরোদমে। এই হচ্ছে মহীশূরের ইস্কন মন্দির, সেই আদলেই কিন্তু এই পুজো মণ্ডপ নির্মাণের তারা কাজ চলছে। দেখতে পাচ্ছ দাদাভাইরা কিন্তু ওপরে উঠে রীতিমতো কিন্তু একেবারে তৎপরতার সাথে এই মুহূর্তে কাজ করতে ব্যস্ত, যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই। আর এই দিকে দেখো প্রত্যেক বছরের মতো কিন্তু নাগরদোল্লা পরপর বসতে অলরেডি শুরু করে দিয়েছে, আর প্রচুর দোকানপাটও কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে রয়েছে। আর ফ্রেন্ডস ক্লাব এদিকে কিন্তু ভেতরে ক্রিকেট
যেহেতু শেখানো হয় ডিউজে, কিন্তু তার জন্য কিন্তু ভেতরে কিন্তু সেই জায়গাও কিন্তু পর্যাপ্ত রয়েছে। যাই হোক, আমাদের এবার মেন ফোকাস যেটা পুজো মণ্ডপ, সেটা হচ্ছে তোমাদেরকে দেখানো যাক। এই হচ্ছে পুজো মণ্ডপ। এখনও কিন্তু এই যে স্ট্রাকচারগুলো পরপর কিন্তু পার্ট করে রাখা রয়েছে, যেগুলো কিন্তু পুজো মণ্ডপের যে গায়ে যে ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে সেখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে। একটু যদি সামনের দিকে যাই তাহলে আরও ভালোভাবে তোমাদেরকে দেখানো যাবে। এই সাইড দিয়ে কিন্তু যে ডিজাইনগুলো হয়েছে সেগুলো কিন্তু কিছুটা এরকম করা রয়েছে, আর এখানে কিন্তু বিভিন্ন পার্টস কিন্তু পরপর পড়া রয়েছে। এখন কিন্তু পুজো মণ্ডপের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করছি। পুজো মণ্ডপের ভেতরে এই মুহূর্তে বেশ কিছুটা কাজ কিন্তু বাকি রয়েছে। প্রচুর কিন্তু বাঁশের স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেতরের দিকে। এই দিক দিয়ে যদি দেখাই তাহলে দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু বাঁশ কিন্তু ব্যবহার করা হয়েছে এই পুজো মণ্ডপ নির্মাণে। এখন পুরোপুরি ভেতরের দিকে রয়েছি। তবে যা বুঝতে পারছি, রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব তাদের এই 50 বছরে কিন্তু যতটা সম্ভব ভালো করার কিন্তু একটা চেষ্টা করেছে। তাদের যে প্রয়াস, যদিও বা এই মুহূর্তে অন্ধকার, ভেতর দিকে অতটা ভালোভাবে বোঝা যাবে না, তাও দেখো এখানে কিন্তু এরকম কিছু কাজ কিন্তু পরপর দেওয়া রয়েছে। একটু যদি মেটেরিয়ালে হাত দিয়ে দেখি, হ্যাঁ, কিন্তু পুরোটাই কিন্তু এরকমভাবে কাজ থাকবে, যে স্কোয়ার শেপে কাজ কেটে কিন্তু পরপর প্যান্ডেলের গায়ে থাকছে। আর এইগুলো দেখতে পাচ্ছি যে গম্বুজের মতো বা পিলারের মতো যে স্ট্রাকচার ফাইবারের, সম্পূর্ণ ফাইবারের, সেগুলো কিন্তু পরপর ইনস্টল করা হয়ে গেছে। যথেষ্ট কিন্তু সুন্দর হতে চলেছে। এই মুহূর্তে হয়তো অতটা ভালো লাগছে না, কারণ চারিদিকে বাঁশ দেওয়া রয়েছে, অন্ধকার রয়েছে, তাই হয়তো ভেতরটা অত ভালো করে বোঝা নাও যেতে পারে। এবার উপরের দিকটা যদি দেখায়, উপরের দিকটাও কিন্তু অসাধারণ লাগবে। দেখো এরকম কিছুটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে করা হয়েছে। আর এই যে জায়গাটা, সামনে যে স্পেস আমরা দেখতে পাচ্ছি, এইখানেই কিন্তু থাকবে ফ্রেন্ডস ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেটা কিন্তু এই জায়গাটাই থাকবে। তার জন্য কিন্তু যে মঞ্চ, সেটাও কিন্তু করা হয়ে গেছে। এই হচ্ছে পুরো পুজো মণ্ডপ। এবার পার্টিকুলারলি রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের যে পুজো মণ্ডপ, সেখানে তোমরা কীভাবে যাবে সেটা একবার বলে দিই। এই যে এইখানে কিন্তু রয়েছে রানাঘাট স্টেশন, এখান দিয়েও কিন্তু তোমরা সরাসরি চলে আসতে পারো, বা একেবারে রানাঘাটের যে ওভারব্রিজ রয়েছে সেখান দিয়ে ঘুরে তারপর কিন্তু 10 টাকা টোটো ভাড়া দিয়ে একেবারে এই ফ্রেন্ডস ক্লাবের পুজো ময়দানের কাছে তোমরা চলে যেতে পারো। এটা হচ্ছে রানাঘাটের চাবি গেট। এই চাবি গেট, এই দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে গেলেই কিন্তু সোজা যে ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আর এখানে সামনে রয়েছে দুর্গাদাস পার্ক। এই মুহূর্তে কিন্তু রয়েছে রানাঘাটের সূর্যনগর ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এই হচ্ছে তাদের ক্লাব, আর এই হচ্ছে পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ পুরো পুজো মণ্ডপ কিন্তু বাইরের থেকে শুরু করে ভেতরের দিকে পুরো ডেকোরেশন করা হয়েছে কাচের ওপর বেস করে। হ্যাঁ, ঠিকই, কাচের ওপর বেস করে পুরো ডেকোরেশন করা হয়েছে। এক্স্যাক্টলি কী থিম হয়েছে সেটা এখানে যারা পুজো কমিটির সদস্য রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব। এখনও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির যে শেষ সময় বা শেষ ছোঁয়া যেটা বলি, সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে। প্রচুর ব্যস্ততা তুঙ্গে এই মুহূর্তে প্যান্ডেল নির্মাণের জন্য, কারণ সবাই চায় তাদের যে পুজো মণ্ডপ সেটা যাতে সকলের মন কাড়ুক, তার জন্যই কিন্তু সেই চেষ্টা চলছে এখন। এই হচ্ছে পুরো পুজো মণ্ডপ। এখনও কিন্তু বেশ অনেকটাই কাজ বাকি। এখানে বিভিন্ন অংশ আমি দেখাবো, যেগুলো এখানে পাটে পড়ে রয়েছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে ইনস্টল হবে পরবর্তী সময়ে। এই যে এখানে বিভিন্ন কাজ কিন্তু, হাতের কাজ কিন্তু পড়ে রয়েছে। এখানে যেমন রয়েছে, এই সাইডে রয়েছে, এরকম চারিদিক দিয়ে প্রচুর স্ট্রাকচার কিন্তু রয়েছে। আশা করছি যখন প্যান্ডেলটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে। ভেতরের দিকে এই মুহূর্তে অন্ধকার, জানি না কতটা বোঝা যাবে, তাও যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। একটু যদি ওপরের দিকে দেখাই, এই ভেতরটাও কিন্তু টোটাল ডেকোরেশন কাচের ওপর বেস করে হবে। তবে এই মুহূর্তে যেহেতু অন্ধকার রয়েছে বা অর্ধ সম্পূর্ণ অবস্থায় রয়েছে, তার জন্য ঠিকভাবে এই মুহূর্তে দেখাতে পারলাম না। আর এইখানে যে পুজোর বেদি রয়েছে সূর্যনগরে, সেখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এবার এই সূর্যনগর ইউনাইটেড ক্লাবের যে সদস্য রয়েছে তার কাছ দিয়ে একটু বিস্তারিত জেনে নেব, যে তাদের কবে উদ্বোধন, তাদের পুজোর থিম কী রয়েছে সবটাই। এই যে বাইরের দিকে কিন্তু আমরা বেরিয়ে আসলাম। দাদা, সবার প্রথমে আপনাদের ক্লাবের নামটা জেনে নেব। আমাদের ক্লাবের নাম সূর্যনগর দ্য ইউনাইটেড ক্লাব, রানাঘাট, নদিয়া। আপনাদের পুজো এবছর কত বছরে পদার্পণ করবে? আমাদের এই পুজো এখন 60 বছরে পদার্পণ করছে। আপনাদের এবছরের থিম কি রয়েছে? আমাদের এবছর থিম দেখতেই পাচ্ছেন, এটা আমাদের
মহারাষ্ট্রের ড্রিম প্লেস হিসেবে তৈরি হচ্ছে, রাজস্থানের ড্রিম প্লেস হিসেবে তৈরি হচ্ছে। মণ্ডপটা মূলত কি কি মেটেরিয়াল দিয়ে ইউজ হচ্ছে এই নির্মাণে? মণ্ডলটা পুরোটাই কাচের উপরে ডিপেন্ড করে মণ্ডপটা তৈরি করা হচ্ছে, পুরো আচ্ছা, কাচের থিম হিসেবে। পুরোটাই কাচের? পুরোটাই কাচের। ভেতরে ডেকোরেশনে কি কাচের হবে? ডেকোরেশনটা এর থেকে খুব বেটার হচ্ছে। আচ্ছা, আপনাদের পুজোর উদ্বোধনটা কবে? আমাদের পুজোর উদ্বোধনটা রোববারে। একটু যদি তারিখটা মেনশন করে দেন। 19 তারিখ, 19 অক্টোবর। 19 অক্টোবর। আর মাতৃ প্রতিমা আপনাদের কবে ঢুকবে মণ্ডপের ভেতরে? মাতৃ প্রতিমা আমাদের 19 তারিখ সকালেই ঢুকে যাবে। আর সাধারণ দর্শনার্থীরা কবে থেকে পুজো মণ্ডপ আমাদের এটা 20 তারিখ থেকে চালু হয়ে যাবে। মানে 19 তারিখে উদ্বোধন, 20 তারিখ থেকে মানুষ ভেতরে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে আপনাদের এবার প্রতিমা কতদিন থাকছে, অর্থাৎ নিরঞ্জন কবে? নিরঞ্জন অ্যাকচুয়ালি আমরা ভাইফোঁটার পরের দিন করা হয়। এখন আমাদের প্রশাসনের উপর ডিপেন্ড করে ওনারা যেদিন করবে আমরা ওই দিনই করবো আমরা ভেবেছি। মানে টোটাল প্রশাসনের উপর ডিপেন্ড করে আমরা চলতে চাইছি। আমাদের এই ক্লাবের বা এই পুজোর এখন সভাপতিত্বে রয়েছে আমাদের এই মেন দাদা, পাপ্পু দাদা। আমাদের পুরো সব এই পুজোর সব কিছু এখন উনিই দেখছেন, উনিই করছেন। এখন এই দাদা কিছু বলবে। দাদা, যদি পুজোর ব্যাপারে কিছু বলো, আর কে আসছে উদ্বোধনে বা আপনাদের এই কদিন পুজো চলছে, কে আসছে একটু যদি বলে দাও, সংক্ষেপে একটু বলে দাও। ভাইফোঁটা পরের দিন যেটা 24 তারিখ আমাদের একটা বড় প্রোগ্রাম হচ্ছে, যেখানে সায়ন্তিকা আসছে। সেটা বড় চমক, আমাদের ক্লাবের একটা খুব বড় চমক, যেটা খুব ভালো মনে হচ্ছে। সবাই সাড়া পেয়েছে, সবাই বলেছে আসবে। আমি এটুকুই বলবো। আর সব কিছু এই দাদার কৃতিত্বেই হচ্ছে। মানে দাদা না থাকলে আমাদের পুজোটা হয়তো হতো না, এরকম একটা ব্যাপার। তাহলে ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের কিন্তু দেখানো হয়ে গেল। পরবর্তীতে যখন সম্পূর্ণ হবে আবার দেখাবো। এবার পরবর্তী যে পুজো মণ্ডপ সেদিকে কিন্তু আমরা এগিয়ে যাব। এখন রয়েছি রানাঘাটের বাণীসংঘ ক্লাবের ঠিক সামনে। এখানে কিন্তু এবছরের যে পুজো সেটা হচ্ছে 73তম বর্ষে পদার্পণ করলো। এবছর ওনাদের যে নিবেদন সেটা কিন্তু আলোর রোশনাই ময়ূর মহল, সেটাই কিন্তু ওনারা এবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানেই কিন্তু এই বাণীসংঘর যে মাঠ, সেখানেই কিন্তু রয়েছে ওনাদের যে পুজো মণ্ডপ। সেটা কতদূর কি প্রস্তুত হয়েছে সেটা সামনে গিয়ে একবার দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বাণীসংঘ ক্লাব, আর এই হচ্ছে বাণীসংঘের যে মাঠ, সেখানে ওনাদের পুজো মণ্ডপ। আপাতত দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ফিনিশিংয়ের যে কাজ সেটা কিন্তু চলছে। যেহেতু ওনাদের থিমের নাম ময়ূর মহল, আলোর রসনায়, তার জন্য আলোর যে চমক সেটা যেমন থাকবে, তার সাথে সাথে ময়ূরের যে স্ট্রাকচার সেটা থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এই যে দেখো পরপর কিন্তু ময়ূর কিন্তু রয়েছে বাইরের দিকে। তবে এইগুলো যেগুলো তৈরি করা হয়েছে মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চটের বস্তা মানে ইউজ করি, সেরকম চটের বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এই যে ময়ূরের স্ট্রাকচার সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। এই সাইডেও কিন্তু একটা হচ্ছে ময়ূর আমরা দেখতে পাচ্ছি। যদি ভেতরের দিকে আমরা একবার ঢোকার চেষ্টা করি, একেবারে কিন্তু মাঝখানেই কিন্তু আমরা শুরুতে পাবো নন্দী মহারাজ রয়েছে। তাছাড়া ফোমের কিন্তু বিভিন্ন বা থার্মোকলে বিভিন্ন ডিজাইন করে কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু ইনস্টল করা হয়েছে। এই হচ্ছে নন্দী মহারাজ। এখান থেকে যদি একবার পুরোটা দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম এসছে। এখানেও বিভিন্ন থার্মোকলের ডিজাইন দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, বাইরের দিকে প্রচুর কিন্তু যে স্পট লাইটগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। এইদিকে যেমন রয়েছে, এইদিকে জুম করে দেখাই, এরকম কিন্তু প্রচুর স্পট লাইট ব্যবহার করা হয়েছে। এবার একটু প্যান্ডেলের বা পুজো মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করব, তার আগে দেখো এখানে কিন্তু প্রচুর এরকম পাতা কিন্তু পরপর হচ্ছে ব্যবহার করা হয়েছে পুজো মণ্ডপ তৈরি করতে। ভিতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি এরকম কিন্তু পরপর স্ট্রাকচার রয়েছে। এই যে ঘুড়ি যেমন রয়েছে, তার সাথে সাথে এরকম বাঁশের কঞ্চির মতো দিয়ে এরকম কিন্তু স্ট্রাকচারগুলো পরপর করা হয়েছে। এবার সরাসরি একবারে পুজো মণ্ডপটা ভেতর থেকে একবার দেখে নেব। হ্যাঁ, ভেতরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, যদিও বা এই মুহূর্তে আলো কম, তাও দেখানোর চেষ্টা করি। ওপরের দিকে যদি দেখাই, এরকম কিন্তু পরপর দেখো কাপড় রয়েছে, সেই কাপড়গুলো বেশ ফুলানো অবস্থায় রয়েছে। তার সাথে পরপর কিন্তু ঝাড়বাতি কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে যেমন ঝাড়বাতি রয়েছে, এই সাইডে রয়েছে, এরকম কিন্তু বেশ কয়েকটা ঝাড়বাতি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু ওনাদের থিম আবারও বললাম আলোর রসনায় ময়ূর মহল, তাই আলোর যে একটা চমক থাকবে সেটাই স্বাভাবিক। ভেতরটা কিন্তু বেশ সুন্দর হতে চলেছে, ছোটোর মধ্যে বেশ সুন্দর। একবার পুরোটা তোমাদেরকে এখানে দেখাই, এখান দিয়ে দেখাই। এই এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, আর এই হচ্ছে উপরটা পুরোটা। এখানে যদি তোমাদের একটু ওয়ালের গায়ে দেখায়, তাহলে কিন্তু এরকম বিভিন্ন দেখতে পাচ্ছি, সম্ভবত কাপড়ই হবে এগুলো। হ্যাঁ, কাপড়ের ওপর কিন্তু এরকম কিন্তু বিভিন্ন ডিজাইন করা রয়েছে। এদিকে আবার যেমন দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরকে এরকম কিন্তু বিভিন্ন ডিজাইন করা হয়েছে। দু সাইডেই রয়েছে এরকমভাবে, সেম এরকম এই সাইডেও রয়েছে।
আর এখানে কিন্তু একটা বড় মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সেটা কিন্তু দেখতে পাচ্ছি, যদিও বা এই মুহূর্তে বস্তা দিয়ে ঢাকা রয়েছে, যখন পরবর্তীতে সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার তোমাদের পুরোটা দেখাবো। এবার পরবর্তী যে পূজা মণ্ডপ সেদিকে কিন্তু আমরা এগিয়ে যাব। বাণীসংঘ ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা দর্শন করানোর পরেই তোমাদেরকে দর্শন করাবো রানাঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা। এই যে বাণীসংঘ মাঠ, তার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই দিক দিয়ে কিন্তু সোজা 2 মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু এই রানাঘাটের নেতাজি যে স্পোর্টিং ক্লাব সেটা কিন্তু আমরা পেয়ে যাব। একেবারে সোজা রাস্তা, জাস্ট হাঁটা পথে 2 মিনিট। এই যে বাণীসংঘ মাঠের পাশ দিয়ে সোজা কিন্তু 2 মিনিট চলে আসলাম। 2 মিনিট চলে এসেই রানাঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব সেখানে কিন্তু পৌঁছে গেছি। এখানে কিন্তু লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি একের পর এক লাইটিং কিন্তু পরপর পড়ে গেছে। এটা অবশ্যই পরবর্তীকালে যে লাইটিং সেটা দেখাবো। আর এবছর এখানে যেটা থিম সেটা কিন্তু রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা সাবেকিয়ানা। এবছর হচ্ছে এখানকার পুজো 39তম বর্ষে পদার্পণ করলো। এবার যদি আমরা কাজটা দেখাই, এখানে কিন্তু পুজো মণ্ডপ সত্যিকার বলতে অর্থে অসাধারণ কিন্তু হয়েছে। সেটা বাইরের থেকে দেখলেই আমরা কিন্তু বুঝতে পারছি। সামনে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে হৃদ মাঝারে রানাঘাট। একেবারে কিন্তু বাণীসংঘ যে মাঠ রয়েছে তার কিন্তু একেবারে নিকটে কিন্তু এই পুজো মণ্ডপ। দেখো অসাধারণ কিন্তু হাতের কাজ। যেহেতু টেরাকোটার কাজ, তার জন্য কিন্তু বিভিন্ন শিল্পত্বের যে ছোঁয়া, সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের যে ছোঁয়া সেটা কিন্তু এখানে আসলে আমরা পাবো। পুরোটা যদি একবার তোমাদেরকে এখান থেকে দেখাতে চাই তাহলে কিন্তু কিছুটা এরকম হচ্ছে। এই যে এখান থেকে শুরু করে এই হচ্ছে ওপরের দিকটা, এরকম প্রচুর কাজ রয়েছে এখানে। দেখতে পাচ্ছি টেরাকোটার কিন্তু বিভিন্ন কিন্তু মূর্তি এখানে রয়েছে। তাছাড়া বাড়িতে যে মা বোনেরা আমাদের কুলো ব্যবহার করে সেগুলোও কিন্তু ইউজ করা হয়েছে। ওপরের দিকেও কিন্তু টেরাকোটার প্রচুর কাজ রয়েছে। এই সাইডেও যদি একটু জুম করে দেখাই প্যান্ডেলের গায়ে, এখানেও তোমরা টেরাকোটার প্রচুর কিন্তু কাজ বা শিল্পত্বের যে ছোঁয়া সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। সত্যিকার অর্থেই কিন্তু পুজো মণ্ডপটা সুন্দর হচ্ছে। এবার একটু যদি আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু এখানেও কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে চলছে। এই এখন কিন্তু ধীরে ধীরে একেবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এখানে আমরা টেরাকোটার বিভিন্ন শিল্পত্বের যে ছোঁয়া সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ছোট ছোট বিভিন্ন যেমন মূর্তি রয়েছে, এখানে যদি একটু ক্লোজ লুক তোমাদেরকে দেখাই, এরকম কিন্তু প্রচুর কিন্তু কাজ রয়েছে এখানে। দেখো ছোট ছোট প্রচুর কাজ রয়েছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই তো আসল আমাদের বাঙালিদের যে ঐতিহ্য, আমাদের যে শিল্প, সেটা যদি পুজো মণ্ডপের মধ্যে দিয়ে ফুটে ওঠে তার থেকে আর অসাধারণ কী হতে পারে। এইদিকে এবার তোমাদেরকে দেখাবো পুজো মণ্ডপের একেবারে ভেতরের দিকে ডেকোরেট করতে কিন্তু এরকম প্রচুর মূর্তি ব্যবহার করা হয়েছে। দেখো এরকম কিন্তু টেরাকোটার প্রচুর কাজ রয়েছে। একের পর এক মূর্তি কিন্তু এরকম পরপর ইনস্টল করা হয়েছে। এই সাইডেও সেম রয়েছে। এবার একটু যদি ওপরের দিকটা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। এই সাইড থেকে একটু পুরোটা দেখাই তোমাদেরকে ভিউটা। এই হচ্ছে কাজ হচ্ছে ওপরের দিকে, বিভিন্ন শাখা পলা মতো এইগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। অসাধারণ। এই হচ্ছে পুরো পুজো মণ্ডপ, আর এখানে থাকবে মাতৃ প্রতিমা। এখন রয়েছি কুপারসের 8 নম্বর ওয়ার্ডে। 8 নম্বর ওয়ার্ডে কেএসপির মাঠে। যখন কুপাসে তোমরা প্রবেশ করবে তখন কিন্তু প্রথম যে পুজোটা তোমাদেরকে দর্শন করতে হবে সেটা কিন্তু এই কেএসপি মাঠের পুজো। এখানে কিন্তু এবছর বিশেষ যে চমক সেটা হচ্ছে 71 ফুটের কালী প্রতিমা এবং আলোকসজ্জা বিরাট মেলা। মানে মূল যে আকর্ষণ সেটা কিন্তু এখানে প্যান্ডেলে থাকছে না, এখানে প্রতিমাতে থাকছে। তার জন্য এই মুহূর্তে এখানে আলাদা করে দেখানোর কিছু বিষয় নেই। যখন মাতৃ প্রতিমা আসবে তখনই কিন্তু সেটা দেখাতে হবে, কারণ যেহেতু তাদের মূল চমকই হচ্ছে মাতৃ প্রতিমায়। তাও একবার মাঠটা দেখিয়ে রাখি। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও দেখতে পাচ্ছি এই কেএসসির মাঠে হচ্ছে মেলা বসেছে। তার জন্য কিন্তু প্রচুর দোকানপাট ইতিমধ্যে চলে এসছে মেলাতে। আর প্রত্যেক বছর এখানে কেএসপির মাঠে ফাংশনও হয়, বিভিন্ন রকমের প্রোগ্রাম তারা রাখে। তার জন্য কিন্তু মঞ্চ তৈরি করা হয়ে গেছে। আর যেখানে সেই সুবিশাল মাতৃ প্রতিমা থাকবে
তার জন্য কিন্তু বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে। হয়তো বাঁশের স্ট্রাকচার আরও বড় হতে পারে, সেটা মোটামুটি আরও 1-2 দিন গেলে কমপ্লিটলি আমরা বুঝতে পারবো। এই হচ্ছে কেএসপির মাঠ। এটাই কিন্তু কুপার্সে প্রবেশ করলে প্রথম পুজো এটাই পড়বে। এরপর পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাব। এখন 8 নম্বর ওয়ার্ডেই পরবর্তী যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র স্মৃতিসংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেটা কুপার্স বাজারের যে রিক্সা স্ট্যান্ড রয়েছে সেই রিক্সা স্ট্যান্ডের পাশেই কিন্তু এই পুজো মণ্ডপ। এক্স্যাক্টলি এই মুহূর্তে কী থিম রয়েছে সেটা জানা নেই, পুজো কর্তৃপক্ষের কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে মাঠে। তার জন্য পুজো মণ্ডপটা একবার দেখে নিচ্ছি। পরবর্তীকালে যখন কমপ্লিট পুরোটা হয়ে যাবে তখন অবশ্যই পুরোটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে পুজো মণ্ডপের স্ট্রাকচার। দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের বাঁশের যে স্ট্রাকচার সেটা তো দেখতে পাচ্ছি যথেষ্টই বড় হয়েছে। আপাতত কাপড় লাগানোর যে কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে সম্ভবত লাইটিং থাকবে, তার জন্য কিন্তু বাঁশের স্ট্রাকচারগুলো রেডি করা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ কিন্তু নিচের দিকে পড়া রয়েছে। আর এই যে চূড়া, এইগুলো সম্ভবত চূড়ার দিকে থাকবে এই অংশগুলো। দেখো এইদিকে কিন্তু রীতিমতো কাজ হচ্ছে, প্রচুর কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যে পুজো মণ্ডপ নির্মাণ হচ্ছে তার যে হেড মিস্ত্রি তাকে কিন্তু আমাদের সাথে পেয়ে গেছি। দাদা, এই বছর এখানে থিম কি রয়েছে বলো? এখানে থিম হচ্ছে বাহুবলীর এক অংশ মানে বাহুবলী, একজন বললো বাহুবলী মহিষমর্দিনী মন্দির, সেটাই কি হচ্ছে? হ্যাঁ, সেটাই হচ্ছে। আর এখানে এবছর মানে উদ্বোধন কবে হবে? উদ্বোধন 20 তারিখে। 20 তারিখে, অর্থাৎ কালী পুজোর দিন। কালী পুজোর দিন। আপনারা কি এই যে পুজো মণ্ডপ এইটা হচ্ছে, এটা কি দুর্গাপুজোয় কোথায় হয়েছিল? এটা আপনার দুর্গা পুজো হয়েছিল। কোথায় হয়েছিল এটা? তাহিরপুরে হয়েছিল। তাহিরপুরে কোন ক্লাবে হয়েছিল? তাহিরপুরে হয়েছে আপনার না, তারপরে আপনার হচ্ছে স্পোর্টিং ক্লাবে হয়েছিল, সেটাই হচ্ছে এখানে আনা হয়েছে, তাই তো? ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার হাত ধরে কি আর কোথাও প্যান্ডেল যাচ্ছে নাকি আপনার এটাই দায়িত্ব রয়েছে? এইখানে আছে, আর কোনো জায়গাতে নাই। ধন্যবাদ দাদা। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। থ্যাংক ইউ। এখন রয়েছি কুপার্সের 10 নম্বর ওয়ার্ডে, যেখানে দুটি ক্লাব একত্রে পুজো করে। বেশ নামকরা পুজো এই মাঠে হয়। তার সাথে সাথে পুজোর সাথে সাথে কিন্তু এই মাঠে পুরো মেলাও বসে। আপাতত মেলার জন্য যেসব জিনিসপত্র বা হচ্ছে নাগরদোলা যেগুলো আছে সেগুলো কিন্তু পরপর কিন্তু মাঠে বসে গেছে। সামনের দিকে পুজো মণ্ডপ যেখানে হয়েছে সেদিকে আমরা এগিয়ে যাব, এবং এখানের কি থিম রয়েছে, কবে পুজোর উদ্বোধন, সেটা কিন্তু পুজোর যে উদ্যোক্তা রয়েছে তার সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশের স্ট্রাকচার কিন্তু পরপর এখানে পড়ে রয়েছে। একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এখন কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাই কিন্তু এই মাঠে চলছে। যেখানে দেখতে পাচ্ছি এখানে রং করার যে কাজ সেটা কিন্তু বাইরের দিকে চলছে রীতিমতো। এদিকে যদি দেখাই তাহলে দেখো এই সাইডে কিন্তু রং করার যে কাজ সেটা কিন্তু চলছে। বাইরের দিকটা কিছুটা আপাতত এরকম এসছে। অবশ্যই যখন পুরো প্যান্ডেল কমপ্লিট হবে তখন অবশ্যই তোমাদের লাইটিংয়ের মধ্যে এই প্যান্ডেল অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো। তার আগে এখন কতদূর কি প্রস্তুত হয়েছে একটু ভেতর দিকে গিয়ে দেখা যাক। আপাতত যেটা জানতে পারলাম, এবছর এইখানকার থিম হচ্ছে সিদ্ধিতে ভক্তি লাভ। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু দেবদেবীর আমরা কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি, আর এইগুলো কিন্তু সবই কিন্তু ফাইবারের স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারগুলো পরপর রয়েছে, এছাড়া এইদিকেও প্রচুর এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ফাইবারের। তার সাথে এইদিকে কিন্তু কিছু আমরা কাচের মতো স্ট্রাকচার স্কোয়ার আকারে বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর ওপরে এসে যখন আলো এসে পড়বে আশা করি অসাধারণ লাগবে। এখানেও কিন্তু কিছু এরকম মূর্তির কিন্তু ডিজাইন রয়েছে, আর এই সাইডে রয়েছে ঘন্টার কিছু এরকম ডিজাইন। এই সাইড থেকে দেখতে পাচ্ছি বড় বড় কিন্তু ঘন্টা কিন্তু এখানে হচ্ছে রাখা রয়েছে। এগুলো হয়তো বিভিন্ন জায়গায় হচ্ছে ইনস্টল হবে। তাছাড়া কিন্তু প্রচুর কিন্তু এই মুহূর্তে এখানে ত্রিশূল দেখতে পাচ্ছি, যেগুলো প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কিন্তু বসে যাবে, যেহেতু তাদের এই বছরের চিন্তায় বা ভাবনায় কিন্তু রয়েছে সিদ্ধিতে ভক্তি লাভ। এছাড়া এরকম ধরনের কিছু স্ট্রাকচারও এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে দেখাই, এই সাইডটা যদি একবার তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম এসছে। এই হচ্ছে ওভারঅল। আর এখানে যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত এখানে হয়তো ঝর্ণা থাকতে পারে, যেটা দেখে মনে হচ্ছে। তার জন্য দেখো সিমেন্ট বালি দিয়ে কিন্তু টোটালি হচ্ছে বাঁধানো হয়ে গেছে। এই মুহূর্তে ভেতরের দিকেও কাজ চলছে দেখতে পাচ্ছি। তাছাড়া আর একটা জিনিস দেখাবো, এখানে কিন্তু প্রচুর এরকম মায়ের মূর্তিও রয়েছে। আশা করি পুরোটা যখন কমপ্লিট হবে তার সাথে যখন আলো এসে পড়বে পুরো পুজো মণ্ডপটাই অসাধারণ লাগবে। আর সামনের দিক থেকে আরেকটা জিনিস দেখাবো একটু ভেতরের দিকে ঢোকার আগে। এই যে এই অংশটা, এইখানে কিছুটা কিন্তু ডিজাইন এরকম করা হয়েছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ঘন্টা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে উপরের দিকে।
এইদিকেও প্রচুর দেবদেবীর এরকম মূর্তি রয়েছে। এবার একটু ভেতরের দিকে আমরা গিয়ে ডেকোরেশন দেখব। আর এমনি এই কুপার্সের 10 নম্বর ওয়ার্ডের পুজো কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ভালো হয়। ভেতরের দিকে কিন্তু রীতিমতো এই সময় জোর কদমে কিন্তু কাজ চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার দেখছি এখানে রাখা রয়েছে, যেগুলো ইনস্টল হবে ভেতরের দিকে পরবর্তী সময়ে। আর এখানে কিন্তু আপাতত বিভিন্ন জায়গায় বাঁশ দেওয়া রয়েছে, যেহেতু এখন হচ্ছে শেষ মুহূর্তের যে কাজ সেটা কিন্তু চলছে, আপাতত ফিনিশিংয়ের কাজ চলছে। ওপরের দিকে যদি দেখাই, ওপরের দিকটা কিছুটা কিন্তু এরকম করা হয়েছে। এদিকে যদি ডিজাইনগুলো দেখাই তাহলে কিন্তু আমাদের যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু হিন্দিতে এরকমভাবে লেখা রয়েছে বিভিন্ন জায়গায়। যেহেতু আবারও বলি, তাদের এই বছরের থিম ভক্তিতে সিদ্ধি লাভ। এই দিক থেকে দেখালে মনে হয় ভালোভাবে বোঝা যাবে। এই যে বিভিন্ন মন্ত্র কিন্তু এখানে লেখা রয়েছে। এই হচ্ছে টোটালটা। আর এখান থেকে যদি একটু ক্লোজ লুক দেখাতে যাই প্যান্ডেলের গায়ে, তাহলে কিন্তু পরপর এরকম কিছুটা ডিজাইন করা হয়েছে। আর সম্ভবত আপাতত এখানে যে মঞ্চটা করা হয়েছে, সম্ভবত হয়তো এখানে হচ্ছে ঠাকুর থাকবে। মানুষ ধীরে ধীরে কিন্তু এইখানে যে প্রবেশ পথ রয়েছে, এখান দিয়ে ভেতরে প্রবেশ করে তারপর পুরো পুজো মণ্ডপ ভেতর থেকে দর্শন করে তারপরে কিন্তু এদিক দিয়ে আবার এক্সিট গেট বাইরের দিকে বেরিয়ে যাবে। এখানে তার জন্য কিন্তু বড় মতো একটা মঞ্চ করা হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কাপড়ের টুকরো কিন্তু পরপর পরা রয়েছে, যেটা বোঝাচ্ছে এই মুহূর্তে কিন্তু এখানে কাজ চলছে। সর্বপ্রথমে দাদা, আপনাদের ক্লাবের নামটা একটু জেনে নেব। আমার ক্লাব, এখানে দুটো ক্লাব আছে, ক্লাব টেনিস স্টার এবং দ্য গ্রিন ক্লাব। দুটো ক্লাব যৌথ উদ্যোগে হয়। আচ্ছা, এবছর আপনাদের থিম কি রয়েছে? এবছর আমাদের থিম ভক্তিতে সিদ্ধি লাভ। কত বছরে পদার্পণ করবে? এবার আমাদের 38তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর উদ্বোধন কবে হতে চলেছে? আমাদের পুজোর উদ্বোধন আগামী 19 তারিখে। আগামী 19 তারিখে। সাধারণ মানুষ কবে থেকে প্রবেশ করতে ওই 19 তারিখ থেকে রাত্রবেলা থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যাবে, পুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যাবে। আর নিরঞ্জন কবে রয়েছে? আমাদের নিরঞ্জন হবে 24 তারিখে। 24 তারিখে। এক্স্যাক্টলি যে থিমটা আপনি বললেন, মূলত কি ফুটিয়ে তুলতে এটা আমাদের হলো মায়ের মানে ভক্তিতে সিদ্ধি লাভ, অর্থাৎ মায়ের যে নানান রূপ, সেটাই একটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সাঁওতালি কায়দায়। এটা মানে একটা সাঁওতালি থিমের মধ্যে থেকে যে মায়ের কত রকম রূপ আছে, সেরকম একটা বিষয়ের উপরে। আর দাদা, আর একটা প্রসঙ্গ একটু বলছি। আমরা জানি এই কুপাস ক্যাম্পে এই 10 নম্বর ওয়ার্ডের পুজো নাম করা, প্রত্যেকেই জানে কম বেশি। 10 নম্বর ওয়ার্ডের পুজো আগে এখানে দুটো পরপর পুজো হতো, দুটো আলাদা ক্লাব করে, এখন আপনারা একত্রে পুজো করেন। সেক্ষেত্রে গতবার কোনো কারণে পুজোটা ছোট হয়েছিল, সেটা কেন হয়েছিল সেই প্রসঙ্গে যদি একটু বলেন। গত বছর আমাদের তো একটা প্যান্ডেল মালিকের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল মেদিনীপুরের, তো সেই মালিক আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা নিয়ে চলে যায় এবং প্যান্ডেলের কোনো মালপত্র কিছুই দেয় না। তখন আমরা আমাদের ইচ্ছা শক্তির উপরে জোর করে এবং ক্লাবের সকল সদস্যদের নিয়ে আমরা নিজেরাই থিমটা তৈরি করেছিলাম। ইচ্ছে উড়ান আগেরবার আমরা করেছিলাম, কিন্তু এবছর আমাদের থিম ভালো হচ্ছে, ভালো প্যান্ডেল মালিক আছে, ভালো হবে থিম। আর একটা কথা দাদাকে জিজ্ঞাসা করছি, যেহেতু দাদার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, সেক্ষেত্রে দাদার কি ব্যক্তিগতভাবে মনে হয়, যেমন দুর্গাপুজোর সময় 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হয়, সেক্ষেত্রে সরকার যদি কালী পুজোতেও কিছু সাহায্য করে, সেক্ষেত্রে কি সুবিধা হয়? পুজো অনুদান দিলে তো সবসময় পুজো আরও ভালো হয়। এবার সরকারের একটা বাধ্যবাধকতা থাকে, দুর্গাপুজোটা যেহেতু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো সেক্ষেত্রে সরকার দুর্গাপুজোতেই দেয়। এবার দেখা যাক, কোনোদিন হয়তো কালী পুজোতেও দিতে পারে, আমাদের দিদি তো যে কোনো কিছু করতে পারে। আর এটা সর্বসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবে কুপাস ক্যাম্পের টোটাল পুজো? আমি কুপার্সের সকল কমিটি এবং সকল সদস্যদেরকে বলবো, যাতে আমাদের অনেক মা বোনেরা অনেক রাত সারা রাত যেহেতু ঠাকুর দেখে আমাদের কুপার্সে, সেহেতু আমাদের যেন কুপার্সের পরিবেশ এবং সার্বিকভাবে কুপার্সের যেন কোনো রকম অশান্তি ঝামেলা কোথাও না হয়, সেটা আমাদেরকে সকলকে একত্রিতভাবে নজর রাখতে হবে, যাতে সকল মানুষ যাতে ভালোভাবে ঠাকুরটা দেখতে পারে, এটা আনন্দ করতে পারে, আনন্দের দিন আনন্দ করবে সবাই, কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এটাই আমার সব পুজোর কাছে অনুরোধ। আর দাদার যে এবছর থিমটা হচ্ছে, এটা কি মনে হয় রানাঘাটের সব পুজোর সাথে, যেহেতু একটা হেলদি কম্পিটিশন থাকে পুজো মানে, কি মনে হয়? আমার যেটা মনে হয় সেটা হলো, আমরা সবসময় কম্পিটিশনেই থাকি, আর এবারও আমরা কম্পিটিশনে থাকবো। সব পুজোর সঙ্গে আমাদের একটা কম্পিটিশন থাকবে, আশা করি ভালো জায়গায় থাকবে কম্পিটিশনে। আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমার নাম বাবুসোনা সমদ্দার, আমি ক্লাব সদস্য। ধন্যবাদ, নমস্কার। 10 নম্বর ওয়ার্ডে সব কচি কাজাদের পেয়ে গেছি। কেমন মনে হচ্ছে কালী পুজো কেমন হবে কুপার্সে? তাহলে একসাথে যাবে জয় মা কালী। সবাইকে আসতে বলো একসাথে, যাতে সবাই বাইরে থেকে ঠাকুর দেখতে আসে এখানে। সবাই এখানে ঠাকুর দেখতে আসো এবং খুবই আনন্দ পাবে, খুবই ভালো প্যান্ডেল হয়েছে, এসো এখানটা এবার কালী পুজোয়। আরেকবার একসাথে যাবে জয় মা কালী। জয় মা কালী। এখন কিন্তু কুপার্সের 11 নম্বর ওয়ার্ডে বাগের মোড়ে আমরা চলে এসেছি।
এখানে দেখতে পাচ্ছি এরকম একটা পুজো মণ্ডপ হয়েছে, যেখানে এই বছরের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। বাইরে থেকে দেখতে পাচ্ছি একটা টেম্পলের আকারেই কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু করার চেষ্টা চলছে। এখানে কিন্তু সেই শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে। বহু পার্ট কিন্তু বাইরে আমরা দেখতে পাচ্ছি, এইগুলোই কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় পরপর ইনস্টল হয়ে যাবে। এখানে তার সাথে সাথে কাপড়ের কাজের সাথে সাথে দেখছি ফোমেরও কাজ রয়েছে, সেই ফোমের কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলো এখানে পরপর পড়া রয়েছে। এবার একটু ভেতরের দিকে যাব, ভেতরের দিকে একটু যাওয়ার আগে বাইরের দিকে যদি স্ট্রাকচারগুলো দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, যেখানে এখনও বেশ কিছুটা কাজ বাকি, আর হাতেও কিন্তু খুব একটা বেশি সময় নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরে ঢোকার সাথে সাথেই বিভিন্ন প্লাস্টিকের ঝুড়ি কিন্তু পরপর রয়েছে। যে দেখো প্লাস্টিকের ঝুড়ি এরকম পরপর কিন্তু এখানে রয়েছে। আর এই যে স্ট্রাকচারটা, এটা দড়ি দিয়ে ঝোলানো রয়েছে নিচের দিকে, সম্ভবত এই দড়ি দিয়েই হয়তো এটা উপরের দিকে তোলা হবে, আর আপার যে অংশ বা সাইডে হয়তো ইনস্টল করার কাজ যেটা সেটা কিন্তু হবে। চারিদিকে কিন্তু এরকম কিন্তু রয়েছে, বা এরকম এখন যেরকম রয়েছে সেরকম অবস্থা থাকতে পারে। এক্স্যাক্টলি কীরকম থাকবে বা ফিনিশিং হওয়ার পর কীরকম লাগবে সেটা যখন কাজ ফিনিশ হবে তখনই কিন্তু বোঝা যাবে। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের কিন্তু ছোট ছোট বিভিন্ন বাটিও কিন্তু এরকম প্যান্ডেলের গায়ে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই দিকে যদি দেখাই, এদিকেও কিন্তু একটু ক্লোজ লুক যদি দেখাই, প্লাস্টিকের এরকম বাটি রয়েছে বিভিন্ন, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মার কিন্তু ভগবান ব্রহ্মার একটা হচ্ছে ফটো রয়েছে। আর এইদিকে যে ফোমের যে কাজ বললাম, এই সাইডে যে কাজগুলো রয়েছে এটা হচ্ছে ফোমের কাজ। এখান থেকে যদি পুরোটা তোমাদেরকে একবার দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম হয়েছে। এই হচ্ছে পুরোটা। এখানে থাকবে মাতৃ প্রতিমা আমাদের দর্শন করে এখানে, তারপর কিন্তু এই যে এক্সিট গেট, এখান দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। আর ওপরে এখনও সেইভাবে কাজ হয়নি, এই হচ্ছে ওপরের অংশের কাজ। এখন তোমাদের যে পুজো মণ্ডপ দর্শন করাচ্ছি এটা কিন্তু রানাঘাটের যে মানগোবিন্দ স্কুল, সেখানে যে দিশারি ক্লাব তাদের যে পুজো মণ্ডপ, এখানে কিন্তু এখনও শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। অবশ্যই যখন পুরো পুজো মণ্ডপ সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দিশারি ক্লাবের পুজো মণ্ডপ। এখন তোমাদের যে পুজো মণ্ডপ দর্শন করাবো এটা কিন্তু রানাঘাটের যে তেরঙ্গি ইউথ কালচারাল ক্লাব রয়েছে তাদের যে পুজো মণ্ডপ সেটা দর্শন করাবো, যেই পুজো তাদের এবছর 47তম বর্ষে পদার্পণ করলো। এইদিকেই কিন্তু রয়েছে তাদের যে পুজো মণ্ডপ, সেটা পুজো মণ্ডপ অর্থাৎ তেরঙ্গি ক্লাবের যে পুজো মণ্ডপ, এটা রানাঘাটের যে ভারতী স্কুল রয়েছে, ভারতী স্কুলের ঠিক পেছনেই কিন্তু এই তেরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপ। এই হচ্ছে রানাঘাটের যে তেরঙ্গি ক্লাব, সেই তেরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপ সম্পূর্ণ বাঁশের বেতের ওপর দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপ কিন্তু করা হয়েছে। এই হচ্ছে বাইরের দিক দিয়ে ওভারঅল এই পুজো মণ্ডপের লুক। যথেষ্ট কিন্তু এই পুজো মণ্ডপটাও সুন্দর হয়েছে। এবার একটুখানি ভেতরের দিকে যাব, দেখব যে কতদূর কাজ এগিয়েছে। এখনও কিন্তু ভেতরের দিকে রীতিমতো কাজ চলছে। যদি এদিক দিয়েই সম্ভবত আমাদের এন্ট্রি করতে হবে, তবে আপাতত এদিক দিয়ে গিয়ে তোমাদের ভেতর দিকটা দেখাবো। আর এখনও কিন্তু বিভিন্ন পার্ট দেখতে পাচ্ছি প্যান্ডেল গায়ে যেগুলো ইনস্টল হবে সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। এইগুলোই কিন্তু অ্যাসেম্বল বা ইনস্টল হয়ে যাবে প্যান্ডেলের সাথে। প্যান্ডেলের ভেতরের দিকে কিন্তু চলে এসেছি, এদিকে কিন্তু রীতিমতো এখন কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ওপরের দিকে কিন্তু কিছুটা এরকম করা হয়েছে। আর এই যে গ্যাপগুলো যেগুলো রয়েছে এইসব জায়গাগুলো কিন্তু ডুম থাকবে বা এলইডি লাইটগুলো থাকবে। আর নিচের দিকে একটা জিনিস দেখাবো, এই যে অংশটা এইটা কিন্তু দড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাবে। এই মিডিল পোর্শনে কিন্তু এই অংশটা থাকবে। এখানে তোমরা দেখতে পাবে প্রচুর কিন্তু এলইডি যে বাল্ব সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তাছাড়া ঝাড়বাতির মতোই কিন্তু এই বিভিন্ন বাঁশের মেটেরিয়াল দিয়ে তৈরি সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে, সুন্দর। আর এখানেই কিন্তু থাকবে এই তেরঙ্গি ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেটা কিন্তু এখানে থাকবে। তাকে উদ্বোধন কবে? রোববারে উদ্বোধন। যাই হোক, এখন সে ফিনিশিং চলছে, পরবর্তীতে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন টোটালটা আবার তোমাদেরকে দেখাবো। তার আগে এইদিকে একটু জুম করে দেখাই ডিজাইনগুলো। চলো এবার পরবর্তী যে পুজো মণ্ডপ সেদিকে যাওয়া যাক।
এবার তোমাদেরকে দেখাচ্ছি রানাঘাটের যে সংঘমিত্র ক্লাব রয়েছে তাদের যে পুজো মণ্ডপ সেটা, এটা কিন্তু রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব, তার ঠিক আগেই পড়ে এই হচ্ছে সংঘমিত্র ক্লাবের পুজো মণ্ডপ। এই দিকে চলে গেলে, এই রাস্তা দিয়ে চলে গেলে কিন্তু রানাঘাট কলেজের দিকে যাওয়া যায়। এই দিক দিয়ে দুর্গাদাস পার্কের পাশ দিয়ে এসে এই সংঘমিত্র ক্লাব তোমরা দেখে নিতে পারো। সংঘমিত্র ক্লাব দেখে এখান দিয়ে সোজা পায়ে হেঁটে 2 মিনিট গেলেই কিন্তু রানাঘাটের যে ফ্রেন্ডস ক্লাব, সেই ফ্রেন্ডস ক্লাবের পুজো ময়দানে তোমরা কিন্তু চলে যেতে পারবে। এবছর ৬২তম বর্ষে সংঘমিত্র ক্লাবের পুজো কিন্তু পদার্পণ করলো। এবার যেটা পথ নির্দেশিকা আছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করা যাক। সবার প্রথমে যেটা গুগল ম্যাপের লিঙ্ক, সেটা একবার তোমাদেরকে মোবাইল যে ফোন সেখানে বুঝিয়ে দেওয়া যাক, তারপর আবার মুখে বলে দিচ্ছি। সবার প্রথমে তোমাদের ইনফোবিট বেঙ্গল বলে যে ফেসবুক পেজ রয়েছে, যারা এই গুগল ম্যাপের লিঙ্কটা ক্রিয়েট করেছে তাদের পেজে চলে আসতে হবে। তাদের পেজে আসার পর একটুখানি যদি তোমরা স্ক্রল করো, এরকম কিছু একটা দেখতে পাবে, রানাঘাটে এবার কোথায় কী কালী পুজো হচ্ছে, থিম কী, কীভাবে যাবেন, এখানে কিন্তু গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে। আবার বলি, পেজটার নাম হচ্ছে ইনফোবিট বেঙ্গল। এখানে যে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এই যে আমরা ক্লিক করলাম, এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। তারপর রানাঘাট কালী পুজো বলে যেখানে লেখা রয়েছে, এই রানাঘাট কালী পুজোতে ক্লিক করতে হবে। দেওয়ার পর রানাঘাটের বেশিরভাগ ক্লাবের নাম কিন্তু এখানে পরপর চলে এসছে, যেখানে এই বছর কালী পুজো হচ্ছে। এছাড়াও এর বাইরেও আরও কিছু ক্লাব রয়েছে, তবে বেশিরভাগ ক্লাবের নাম তোমরা এখানে পেয়ে যাবে। এবার যেখানে ধরো আমরা যাবো যেই ক্লাবের পুজো দেখতে, নেতাজি স্পোর্টিং ক্লাব সাপোজ আমি ধরলাম, এই যে নেতাজি স্পোর্টিং ক্লাব 3 নম্বরে লেখা রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ডাইরেকশান তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে সেখানে কি থিম হচ্ছে সেটাও কিন্তু তোমরা এই পেজে এখানে দেখতে পেয়ে যাবে। এবার ধরো আমরা যেখানে যাব সেইখানের জন্য এই যে ডাইরেকশান সেটা দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করব। এই যে ডাইরেকশানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কন্টিনিউতে প্রেস করলাম, তারপরে কিন্তু এরকম একটা পেজ পুরো খুলে যাবে। এবারে একেবারে গুগল ম্যাপে যেভাবে আমরা ইউজ করি সেইভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। যেমন আমরা যদি হেঁটে যাই তার জন্য এটাই ইউজ করবে, বা বাইকে যাই যেমনভাবে আমরা নর্মালি ইউজ করি, এরকম কিন্তু বাদবাকি সব প্যান্ডেলের ক্ষেত্রেও সেম। আশা করি যদি এই গুগল ম্যাপের লিঙ্ক তোমরা ব্যবহার করো, কারণ ইনফোবিট বেঙ্গল জিনিসটা খুবই ভালো করেছে, তাহলে হচ্ছে তোমাদের কালী পুজো দেখতে রানাঘাটে খুব একটা বেশি সমস্যা হবে না। তাছাড়াও আমি একবার তোমাদের বলে দিই একবার মুখে, মোটামুটি রানাঘাটের যদি ওভারঅল যে কালী পুজো রয়েছে, রানাঘাটে অনেকগুলোই এবছর কিন্তু ভালো ভালো কালী পুজো হয়েছে, সবকটা তোমাকে যদি একবারে কভার করতে হয়, যদি বাইরে থেকে আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোটো রিজার্ভ করতে হবে বা অন্য কিছু রিজার্ভ করতে হবে, সেটা কিন্তু অপশান। রানাঘাটের সব পুজো দেখতে গেলে হেঁটে কোনো মতেই সেটা সম্ভব নয়। হ্যাঁ, পার্টিকুলারলি কিছু যদি জায়গার পুজো দেখেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা ব্যাপার। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে সেক্ষেত্রে যদি তোমরা ঠাকুর দেখা স্টার্ট করো রানাঘাটের পূর্ব পাড়া অর্থাৎ শ্যামলী ক্লাব থেকে, তাহলে ওইদিকে শ্যামলী ক্লাব দেখলে তারপরে কিন্তু মহাপ্রভু পাড়াও কিন্তু এবার বেশ সুন্দর পুজো হচ্ছে, সেটা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো, সেগুলো তোমরা দর্শন করে নিতে পারো। তারপর কিন্তু যে সূর্যনগর ইউনাইটেড ক্লাব রয়েছে যেখানে কাচের প্যান্ডেল করছে সেটা দেখতে পারো। তারপর বাণীসংঘ মাঠের পুজো মণ্ডপ, তারপর বাণীসংঘ মাঠের পুজো মণ্ডপ দেখে নেতাজি যে স্পোর্টিং ক্লাব রয়েছে অবশ্যই কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাবও দেখতে বলবো, কারণ তাদের পুজো মণ্ডপও এবার খুব সুন্দর হয়েছে। তারপরে কিন্তু তোমরা একেবারে সরাসরি চলে যেতে পারো যে কুপাস ক্যাম্প রয়েছে সেখানে, কুপাস ক্যাম্পের মধ্যে বেশ অনেকগুলো পুজো বেশ কাছাকাছি হয়, সে কটা পুজো মণ্ডপ তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমরা রেলের এ পাশে আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা স্টার্ট করতে পারো এই যে তেরঙ্গি ক্লাব, এটা দিয়ে স্টার্ট করতে পারো। তেরঙ্গি ক্লাবটা হচ্ছে যে কাউকে অনেকে তেরঙ্গি ক্লাব বাই চান্স না চিনলেও রানাঘাটে ভারতী স্কুল সবাই চেনে, সেক্ষেত্রে ভারতী স্কুল যে কাউকে জিজ্ঞেস করবে বলে দেবে ভারতী স্কুলের ঠিক পেছনেই রয়েছে তেরঙ্গি ক্লাব। এই পুজো মণ্ডপ দেখে এখান থেকে সামান্য একটুখানি এগিয়ে গিয়েই সংঘমিত্র ক্লাবের পুজো মণ্ডপ পড়বে, ফ্রেন্ডস ক্লাবের যেটা আগে পড়ে। সংঘমিত্র ক্লাবের পুজো মণ্ডপ দেখে তারপর কিন্তু তোমরা ফ্রেন্ডস ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা দেখে নিতে পারো। এছাড়া ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ দেখে রেল লাইনের ও পাশে, ঠিক আছে, ফ্রেন্ডস ক্লাবের ঠিক উল্টো দিকে তোমরা নিজেই বুঝতে পেরে যাবে, সাধুর বাগান বলে একটা জায়গা রয়েছে, সেখানেও দুটো মোটো পুজো মণ্ডপ হচ্ছে, তবে সেটাও এখন এই ভিডিওতে দেখায়নি, পরবর্তী কোনো পুজো মণ্ডপ ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আপাতত এইভাবে কিন্তু রানাঘাটের যেটা পুজো সেটা কিন্তু তোমরা কভার করতে পারো। আবারও বলি, যা দেখালাম এছাড়াও কিন্তু আরও অনেক পুজো মণ্ডপ রানাঘাটে রয়েছে, সবটা দেখানো পসিবল হয়নি। যাদের পুজো মণ্ডপ মিস করেছি তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পরবর্তী কোনো ভিডিওতে তাদের পুজো মণ্ডপ তুলে ধরার চেষ্টা করব। আর বাদবাকি যে পুজো মণ্ডপ দেখালাম অবশ্যই তোমরা রানাঘাটের পুজো দেখতে আসো, কারণ রানাঘাটে এবছর কালী পুজো সত্যিই বড় করে হচ্ছে। রানাঘাটে এমনি কালী পুজো নাম করা, এবছর আরও বড় করে হচ্ছে, তাই রানাঘাটের পুজোকে আশা করব সবাই সাপোর্ট করবেন এবং রানাঘাটের পুজো আপনাদের মন কাড়বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে।